আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মুন নিউজ হাবের আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস হয়েছে। এবার জানিয়ে দিব, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী। জানিয়ে দিব, মার্কিন ঘাঁটির আশপাশ থেকে মানুষকে সরে যেতে বলল আইআরজিসি। এবং সর্বশেষ জানিয়ে দিব, হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মিত্রদের পণ্য পরিবহন নিষিদ্ধ জানাল আইআরজিসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইরানের হামলায় এশিয়ায় যুক্তরাষ্ট্রের ১৩টি সামরিক ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ঘাঁটি ছেড়ে মার্কিন সেনারা এখন অস্থায়ী শিবিরে আশ্রয় নিচ্ছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ১৩টি সামরিক ঘাঁটি ধ্বংসের কথা বলা হচ্ছে, তার মধ্যে কুয়েতে থাকা মার্কিন ঘাঁটিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, কুয়েতের পোর্ট শুয়াইবা, আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বুয়েরিং সামরিক ঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়েছে। উল্লেখ্য, যুদ্ধের শুরু থেকেই উপসাগরীয় অঞ্চলের দেশগুলিতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে একের পর এক হামলা চালায় ইরান। তাদের দাবি, ওই অঞ্চলে বহু মার্কিন সামরিক ঘাঁটি গুড়িয়ে দিয়েছে। যদিও মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বারবারই ইরানের দাবি ভিত্তিহীন বলে জানিয়েছে। কাতার, বাহরাইন, সৌদি আরবে মার্কিন সেনা এবং বিমান ঘাঁটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। এর মধ্যে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন আলোচনার জন্ম দিয়েছে। যদিও মার্কিন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের শক্তিশালী রাডার ব্যবস্থাকে ধ্বংস করেছে ইরান। এই ঘাঁটিটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দপ্তর। এছাড়া বাহরাইনে মার্কিন সেনাবাহিনীর 5th ফ্লিটের সদর দপ্তরেও হামলা করেছে ইরান। অন্যদিকে সৌদি আরবে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতেও হামলা চালানো হয়। উপসাগরীয় অঞ্চলের দেশগুলিকে ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল, তারা যদি আমেরিকা এবং ইসরায়েলকে সহযোগিতা করে তাহলে তাদেরও রেহাই করা হবে না। মার্কিন সামরিক ঘাঁটিগুলো ক্ষতিগ্রস্ত হলেও সামরিক অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরাক এবং আফগানিস্তানে যুদ্ধের সময় উপসাগরীয় অঞ্চলে এই সেনাঘাঁটিগুলো তৈরি করেছিল আমেরিকা। কিন্তু এই হামলা স্পষ্ট করে দিয়েছে যে ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের নিশানা আটকানোর মতো পরিকাঠামো ছিল না ওই সেনাঘাঁটিগুলোতে। এই পরিস্থিতির মধ্যেও পশ্চিম এশিয়ায় আরও সেনা মোতায়েন করা জারি রেখেছে যুক্তরাষ্ট্র। আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি শুরুর প্রায় 4 সপ্তাহে এসে অঞ্চলটিতে মার্কিন উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এরই মধ্যে বিমান হামলায় ইরানের ৯,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। বর্তমানে অঞ্চলে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন সহ বিভিন্ন স্ট্রাইক গ্রুপ সক্রিয় রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র নতুন করে মেরিন বাহিনী এবং প্যারাট্রুপার মোতায়েন করছে। বিশ্লেষণে বলা হয়, যুক্তরাষ্ট্র 3টি প্রধান বাহিনী মোতায়েন করছে। এর মধ্যে রয়েছে ট্রিপলি অ্যামফিবিয়াস রেডি গ্রুপ, বক্সার অ্যামফিবিয়াস রেডি গ্রুপ এবং ৮২তম এয়ারবোন ডিভিশনের দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী। এসব বাহিনীতে অতিরিক্ত প্রায় ৭,০০০ সেনা যুক্ত হয়েছে। ট্রিপলি গ্রুপে প্রায় ২,২০০ মেরিন সদস্য রয়েছে, যারা আকাশ এবং সমুদ্রপথে দ্রুত অভিযান চালাতে সক্ষম। অন্যদিকে বক্সার গ্রুপেও প্রায় একই সংখ্যক মেরিন ও নৌ সদস্য রয়েছে। আর ৮২তম এয়ারবোন ডিভিশনের সদস্যরা বিশ্বের যে কোনো স্থানে স্বল্প সময়ের মধ্যে মোতায়েনে সক্ষম। ইসরায়েলের সামরিক কাঠামো বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে, জনবল ঘাটতি। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফের প্রধান আইয়াল জামির সম্প্রতি এক নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠকে সতর্ক করে বলেছেন, দ্রুত এই সংকট সমাধান না করা গেলে সেনাবাহিনীর কার্যকারিতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি ভেঙে পড়ার ঝুঁকিও তৈরি হতে পারে। তার এই মন্তব্য দেশটির নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। বর্তমানে ইসরায়েল একাধিক ফ্রন্টে নিরাপত্তা চ্যালেঞ্জের সম্মুখীন। গাজা উপত্যকা, লেবানন সীমান্ত, সিরিয়ার কিছু অংশ এবং পশ্চিম তীর সবগুলো এলাকাতেই সামরিক উপস্থিতি বজায় রাখা জরুরি হয়ে পড়েছে। ফলে স্বাভাবিকভাবেই সেনাবাহিনীতে অতিরিক্ত জনবলের প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে।
কিন্তু বাস্তবতা হল প্রয়োজনীয় সংখ্যক নতুন সৈন্য নিয়োগ না হওয়ায় এই চাপ সামাল দেওয়া কঠিন হয়ে উঠছে। এই সংকটের একটি বড় কারণ হল হরেদি অর্থাৎ অতি অর্থোডক্স ইহুদি সম্প্রদায়ের সদস্যদের বাধ্যতামূলক সামরিক সেবার আওতায় আনার বিষয়ে কার্যকর কোনো আইন এখনও পাশ না হওয়া। ঐতিহাসিকভাবে এই গোষ্ঠীর অনেকেই সামরিক সেবা থেকে অব্যাহতি পেয়ে আসছেন, যা বর্তমান পরিস্থিতিতে বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন দেশের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে সবার জন্য সমানভাবে দায়িত্ব ভাগ করে নেওয়া জরুরি। এর আগে সরকার অপারেশন রোয়ারিং লায়ন নামে একটি সামরিক প্রস্তুতির অংশ হিসেবে একটি নতুন ড্রাফট আইন প্রণয়নের চেষ্টা করেছিল। তবে সমালোচকরা এই উদ্যোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দেন। তাদের মতে এই আইন বাস্তবিকভাবে জনবল বাড়াতে তেমন কার্যকর হতো না, বরং এটি একটি সাময়িক সমাধান হিসেবে বিবেচিত হয়েছিল। এই পরিস্থিতিতে বিরোধী রাজনৈতিক নেতারা সরকারের উপর তীব্র চাপ সৃষ্টি করছেন। ইয়ার ল্যাপিড সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে কোনো বড় ধরনের নিরাপত্তা বিপর্যয় ঘটলে তার দায় সরকারকে বহন করতে হবে। অন্যদিকে অ্যাভিগডর লিবারম্যান সকল নাগরিকের জন্য বাধ্যতামূলক সামরিক নিয়োগ চালুর পক্ষে মত দিয়েছেন। তিনি মনে করেন সমান দায়িত্ব বণ্টন ছাড়া এই সংকট কাটানো সম্ভব নয়। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বর্তমান সরকারের সমালোচনা করে বলেছেন, তারা অপ্রয়োজনীয়ভাবে দেরি করছে এবং সময়মতো সিদ্ধান্ত না নেওয়ার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। একই সঙ্গে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটও জোর দিয়ে বলেছেন, এখনই সময় সবার জন্য বাধ্যতামূলক সামরিক সেবা চালু করার। সব মিলিয়ে ইসরায়েলের সামরিক কাঠামো বর্তমানে ৩টি বড় চ্যালেঞ্জের সম্মুখীন: জনবল সংকট, বিতর্কিত নিয়োগ নীতি এবং রাজনৈতিক বিভাজন। এই ৩টি বিষয় একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত এবং একটির সমাধান অন্যটির উপর নির্ভরশীল। যদি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হয়, তাহলে দেশের সামরিক সক্ষমতা ও নিরাপত্তা পরিস্থিতি উভয়ই ঝুঁকির মুখে পড়তে পারে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে আঞ্চলিক সংঘাতের পরিধি ক্রমেই বিস্তৃত হচ্ছে। এই প্রেক্ষাপটে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC সাধারণ মানুষকে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছে। তারা স্পষ্টভাবে জানিয়েছে, যেসব এলাকায় মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেসব স্থান দ্রুত ত্যাগ করা উচিত, যাতে বেসামরিক মানুষ কোনো ধরনের ক্ষতির মুখে না পড়েন। এই আহ্বান পরিস্থিতির গভীরতা ও সম্ভাব্য ঝুঁকির মাত্রা স্পষ্ট করে। IRGCর জনসংযোগ শাখা তাদের বিবৃতিতে উল্লেখ করে যে মার্কিন বাহিনী যেখানে অবস্থান করছে সেসব অঞ্চল এখন সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তাদের ভাষায়, মার্কিন সেনাদের উপস্থিতি থাকা এলাকাগুলোতে আঘাত হানা তাদের দায়িত্ব হিসেবে বিবেচিত হচ্ছে। এমন বক্তব্য ইঙ্গিত দেয় যে সংঘাত কেবল সামরিক বাহিনীর মধ্যেই সীমাবদ্ধ নাও থাকতে পারে, বরং এর প্রভাব বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে ইসরায়েলের সামরিক কার্যক্রমও থেমে নেই। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস IDF জানিয়েছে, তারা ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়াও ইয়াজদ অঞ্চলে একটি সামুদ্রিক মাইন তৈরির স্থাপনায় আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়েছে। এসব হামলা ইঙ্গিত করে যে ইসরায়েল কৌশলগতভাবে ইরানের সামরিক অবকাঠামোকে দুর্বল করার চেষ্টা করছে। তবে পাল্টা প্রতিক্রিয়াও লক্ষ্য করা যাচ্ছে। ইসরায়েলের উপকূলীয় শহর নেতানিয়ার আকাশে রকেটের ধোঁয়ার রেখা দেখা গেছে, যা প্রতিপক্ষের পাল্টা হামলার ইঙ্গিত দেয়। এই ধরনের পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়াচ্ছে। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে। এটি ইঙ্গিত দেয় যে সংঘাত কেবল ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে পড়ছে। একই সঙ্গে কুয়েতের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দরে ড্রোন হামলার ঘটনাও এই বিস্তৃত সংঘাতের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। যদিও সেখানে প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবুও অবকাঠামোগত ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে সৌদি আরব একাধিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে, যা আকাশপথে হামলার তীব্রতা ও বিস্তৃতি নির্দেশ করে। এই পরিস্থিতি থেকে বোঝা যায় যে আঞ্চলিক নিরাপত্তা এখন বহুমাত্রিক হুমকির মুখে রয়েছে। ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং সরাসরি সামরিক আক্রমণ সবই একসঙ্গে ঘটছে। এই উত্তেজনার মধ্যেই নতুন করে আন্তর্জাতিক মাত্রা যোগ হয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে অতিরিক্ত প্রায় 10,000 মার্কিন স্থলসেনা মোতায়েনের বিষয়টি বিবেচনা করছেন। যদি এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়, তবে তা সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে এবং সামরিক উপস্থিতি আরও বাড়াবে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ও অস্থির।
একদিকে ইরানের সতর্কবার্তা, অন্যদিকে ইসরায়েলের সামরিক অভিযান এবং এর পাল্টা প্রতিক্রিয়া, সবকিছু মিলিয়ে একটি বিস্তৃত সংঘাতের চিত্র ফুটে উঠছে। এই অবস্থায় বেসামরিক জনগণের নিরাপত্তা সবচেয়ে বড় উদ্বেগ হিসেবে সামনে এসেছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগ ছাড়া এই উত্তেজনা কমানো কঠিন হয়ে পড়তে পারে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিয়েছে ইরানের সামরিক বাহিনী, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, IRGC। তারা ঘোষণা করেছে যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্র দেশগুলোর পণ্য পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি এর বলাতে এই তথ্য প্রকাশ করেছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, IRGC স্পষ্টভাবে জানিয়েছে হরমুজ প্রণালীর যে কোনো করিডোর ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্র ও সমর্থক দেশগুলোর বন্দরে পণ্য পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই নির্দেশনা কার্যকর করতে তারা নৌবাহিনীকে সতর্ক অবস্থানে রেখেছে। IRGC আরও জানিয়েছে, এই নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জাহাজ প্রণালীতে প্রবেশের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের দাবি অনুযায়ী ইতোমধ্যে বিভিন্ন দেশের 3টি কন্টেইনারবাহী জাহাজকে হরমুজ প্রণালীতে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। যদিও এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক শিপিং ও বাণিজ্যিক চলাচলে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ, যার মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। বিশেষ করে উপসাগরীয় অঞ্চল থেকে ইউরোপ, এশিয়া ও বিশ্বের অন্যান্য অংশে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে এই প্রণালীর ভূমিকা অপরিসীম। ফলে এখানে যে কোনো ধরনের সামরিক উত্তেজনা বা নিষেধাজ্ঞা বৈশ্বিক অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলতে পারে। তবে এই কঠোর অবস্থানের মধ্যেও ইরান পূর্বে কিছু ক্ষেত্রে নমনীয়তা প্রদর্শন করেছিল। শান্তি আলোচনায় সদিচ্ছার অংশ হিসেবে তারা পাকিস্তানের 10টি তেলবাহী ট্যাঙ্কারকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি দিয়েছিল। এই পদক্ষেপটি দেখায় যে ইরান পরিস্থিতি অনুযায়ী কৌশলগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করছে এবং সম্পূর্ণভাবে দরজা বন্ধ করে দিচ্ছে না। এই ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তা নতুন করে আলোচনায় এসেছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করবে তা এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ এই প্রণালীর নিরাপত্তা বিঘ্নিত হলে বিশ্বব্যাপী জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি হতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ কেবল সামরিক নয়, বরং একটি কৌশলগত অর্থনৈতিক চাপও সৃষ্টি করতে পারে। কারণ হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ বা প্রভাব বিস্তার মানেই বিশ্ব জ্বালানি সরবরাহের ওপর প্রভাব বিস্তার করা। ফলে এটি একটি শক্তিশালী ভূ-রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। সব মিলিয়ে হরমুজ প্রণালীতে ইরানের এই নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলেছে। এটি শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক পর্যায়েও প্রভাব ফেলতে পারে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নির্ভর করবে আগামী দিনগুলোতে কূটনৈতিক ও সামরিক পদক্ষেপের ওপর।